সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলল, তৃপ্তিকে এবার নিজের মনে কথাটা বলে দিলেই তো পারিস। নিস্তব্ধর কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ও নির্ঘাত আমার গলা টিপেই মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভিতরে নাই ভাই। বন্ধুগণ হতাশ হয়। আর কত বোঝাবে তারা? ওরাও স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা সেই কলেজ লাইফ থেকে। অথচ ছেলেটা স্বীকার করতেই নারাজ সুজন মনে মনে কৌতুক হেসে বলে, বলে দিলেই আর কি হবে নিস্তব্ধ? তৃপ্তি আমায় এক কথায় প্রত্যাখ্যান করবে, কারণ ওর মনে যে শুধুমাত্র তোর বসবাস, ওর মনের দখলদারি যে শুধুমাত্র তুই। প্রত্যাখ্যানের তীব্র যন্ত্রণার চেয়ে না বলার যন্ত্রণা পাওয়া যে অমৃতের সমান। এই তো বেশ আছি রে। চার বন্ধু বাইরে থেকে এসে দেখলো যুবতীগণ বসে বসে পীড়িতের আলাপ করছে। মাহিন টিটকারি করে বলল, মেয়া মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি, যেখানেই মানুষ দেখবে ব্রয়লার মুরগির মতো মুহূর্তে গলে সিদ্ধ হয়ে আলাপ করতে বসে পড়বে। বুঝলি সৃজন? আরুষি ফুঁসে উঠল, কেন রে? আর তোরা কি উট পাখি, যেখানেই যাস গলা উঁচু করে সিগারেট টানতে শুরু করিস? এই যে বাহিরে থেকে আসলি, তোরা গল্প করিসনি, সিগারেট খাসনি? হাস্তাক ফিরুল্লাহ, আমরা কোনো সিগারেট ফিগারেট খাইনি। মাঝে মাঝে সৃজন একটু একটু খায় আর কি। সুজন মাহিনের মাথায় টোকা মারতেই তার সম্বিত হইল। সঙ্গে সঙ্গে সে জিভ কাটল। ইস, হিসাবে গন্ডগোল হয়ে গেছে রে। সুজনের পিছে গিয়ে ফিস ফিস করে বলল, আন্টি এখানে আছে, তুই আমায় বলবি না আহাম্মক? তোরে এখন জুদাবিটা করতে মন চাইছে। এতদিনের তিলে তিলে গড়ে তোলা পেস্ট্রিজ তোরা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিলি রে। অনিমা বেগম সরু চোখে ছেলে আর তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আর বাসন্তী নিচে নেমে এসেছে। অনিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তা তুমিও সিগারেট খাও নাকি বাবা? স্তব্ধ তুতলিয়ে বৃথা হাসার চেষ্টা করলো। মাহিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না না মা, কিছু বলো। আমি সব ছাইপাস খাই নাকি? আমি খাই না, ওরাই মাঝে মাঝে খায় আর কি। আমি নিষেধ করি। বেয়াদব বলে শোনেই না। তুমি তো বাবার মতো গোয়েন্দাগিরি শুরু করেছো মা, এটা কিন্তু একদম ঠিক না। আশফি আর চোখে তাকালো নিস্তব্ধর দিকে। তার ভারী মজা লাগছে লোকটাকে এমন হেনস্থা হতে দেখে। সকলের হাসি ঠাট্টার মাঝে মাহিনার চোখে বাসন্তীর দিকে তাকালো। আজ পরিস্থিতি ভিন্ন না হলে ওই মিষ্টি মেয়েটা তার জিম্মায় থাকতো। হোক না বয়সে সে ছোট, ভালোবাসায় আবার বাজ বিচার কিসের? ওই যে মেয়েটা বুকে হাজার কষ্ট চেপে রেখে কিভাবে সকলের সঙ্গে হাসি মজা করছে, কেউ কি তার ভেতরের লুকানো ব্যথা কি বুঝতে পারে? কিন্তু মাহিন তো পারছে। পরিস্থিতি আজ তার অনুকূলে, তাই তো সে চেয়েও আজও মেয়েটার কাছাকাছি যেতে পারে না। সিগারেট 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 আমায় ধোকা দিয়েছে। সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। আরে সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। সিগারেট খাইয়া আজ আমি গাজার নৌকায় ঘুরি, তবুও মা আমায় আবার দেয় ঝাড়ি। কি হচ্ছে এখানে? নিস্তব্ধ থমকে উঠল তাসফিকে। এই মেয়ের বানানো গান শুনে তার ফুরফুরে মেজাজ মুহূর্তেই খেসিয়ে গিয়েছে। সে বেশ বুঝতে পারছে তাকে জ্বালাতেই এই গান গাওয়া হচ্ছে। তাসফি দাঁড়িয়েছিল ব্যালকনিতে। নিস্তব্ধর প্রশ্নে সে ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বারে দেখতে পাচ্ছেন না কি করছি? আকাশ দেখছি, সঙ্গে স্পেশাল গানও তো গাইছি। শুনতে পাচ্ছেন আপনি ডক্টর সাহেব? তাসফির খাপ ছাড়া জবাবে নিস্তব্ধের রাগ তরতর করে বেড়ে গেল। পুরুষটির রমণীর মাঝে থাকা দূরত্বটুকু ঘুষিয়ে নিল আর দুহাত শক্ত করে চেপে ধরল ব্যালকনির রেলিং এর সাথে। আরো একটু নিচু হলে পুরুষটি অহংকারী পুরুষের নিঃশ্বাস আসতে পড়ছে রমণীর চোখে মুখে। তাসফি চোখ বুঝে নিল নিমিষেই। রমণীর মুখের কাছে নিজের মুখ নিয়ে পুরুষটি ফিস ফিস করে ভয়ঙ্কর হুমকিমূলক বাক্য আওড়ালো। এত জ্বালাতন কেন করছে আমাকে বোকা মেয়ে? আমার জ্বলন্ত অনলের পাশ হতে নিচু পুরো ছাই হয়ে যাবে। মনে রাখেন আবালিকা মেয়ে, তাই সাবধান। নিস্তব্ধ তাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেল। তাসফি ফিস ফিস করে বলল, তাহলে কেন পোড়াচ্ছেন না? আমি তো চাই আপনার অনলে পুড়িয়ে আমায় ছাই করে দিন, নিঃশেষ করে দিন এই তাসফির অস্তিত্ব। হৃদয়ে একই দিন চন্দ্রের মতো মিষ্টি কলঙ্ক। আপনার অনলের আগুনেই পুড়তেই তো প্রহর গুনছি অহংকারী পুরুষ। পরদিন তাসফির ভাবা মোস্তফা সাহেব এসেছেন মেয়েকে দেখতে। ভদ্রলোক আবেগে আপ্লুত হয়ে বলল মেয়েকে দেখে কদিন পর হয়তো সে আর এই আদুরে মুখখানা দেখতে সুযোগ পাবে না। কে বলতে পারে বাবাকে দেখতেই তাসফিও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল।
আস্তে মামুনি, পড়ে যাবে তো। এখনো তোমার ছটপটানোর স্বভাব গেল না মামুনি? চুপ থাকো তো বাবা, মনে হচ্ছে কত জনম তোমায় দেখি না। দাদিকে কেন আনুনি? বুড়িকে বলবে সে যেন তার আনহুকে আর কল না দেয়। মেয়ের অভিমানে মোস্তফা সাহেব মুচকি হাসেন। নিস্তব্ধ বাসায় থাকায় সেও শ্বশুরের সঙ্গে কুশল বিনিময় করেন। যতই হোক একমাত্র শ্বশুর তার, তাছাড়া সে একজন ডক্টর, কর্তব্য জ্ঞানহীন তার পক্ষে মোটেই সাজে না। ওই সব ছেলে মানুষের অন্য কারো দ্বারা সম্ভব। মোস্তফা সাহেব এসেছিলেন তাসফির ভর্তির কাগজপত্র দিয়ে যেতে। নিলয় সাহেবই নাকি তাকে বলেছে। আবার সন্ধ্যের মাঝেই সে প্রস্থান করেছে। তাসফির মন খারাপ হলেও আবার কবে তার বাবা আসবে। তার বাবা না আসুক, সে ঠিক সপ্তাহখানেক পরে ও বাড়ি অবশ্যই যাবে, আর তার একমাত্র বাবাকে একদম চমকে দেবে। ডিনার শেষে দাদু সকলকে বললেন, অনেকদিন তো ছেলে গতিতে থাকা হলো, এবার আমি আমার পৈতৃক নিবাসে ফিরতে চাই। আবার কোনো নাতি নাতনির বিয়ে হলে তখন আবার আসবো। সকলে বারবার করে বলতে থাকলেও ওসমান শেখ এর এক কথা তিনি থাকবেন না। পরদিন ভোরের দিকেই দাদু রওনা হলো। অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাসফির মনটা আরো খারাপ হলো। দুদিন দাদুর সাথে গল্প করে বুড়োটার প্রতি ভারী মায়া জন্মে গেছে। যাওয়ার আগে দাদু তার মাথায় হাত বুলিয়ে বলে গেল, ভালো থেকো দিদিভাই, আর অশুভটা তোমায় বিরক্ত করলে সোজা এই দাদু টেলিফোন নাম্বারে একটা কল করবে, ব্যাস ওর শয়তানি একদম ঘুচিয়ে দেবো। কি ব্যাপার বলতো তাসফি, মুখটাকে এমন করে শুকনো কচু পাতার মতো বানিয়ে রেখেছিস কেন? আরে বাবা, দাদু এলো আবার এলো বলে। চল তো, আজ আমি আর বাবা তোর ভর্তির ফর্মালিটিস পূরণ করে বাহিরে ঘুরবো। চল চল, ভেতরে চল। সন্ধ্যার পর নিস্তব্ধ প্রচন্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরল। আজ রোগীর সংখ্যা ছিল বেশি, যেহেতু দুদিন ছুটি কাটিয়েছে। সকলে একসঙ্গে ভিড় জমিয়েছে। তাছাড়া আরও একটা কারণে তার মনটা মিশিয়ে গিয়েছে। দাদু এমনটা কেন করো? মাত্র 17 বছর বয়সী একটা মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। এখন কি তার পুতুল খেলার বয়স? এখন এই নাবালিকা মেয়েকে তার আলাদা করে পালতে হবে? তার ইচ্ছে ছিল সেম এজের একজনকে বিয়ে করবে, যে তার সকল দুঃখগুলো বুঝতে পারবে, তার সমস্যা হলে তার মতো ভেবে একটা সলিউশন দিতে পারবে। কিন্তু তাসফির পক্ষে কি তা সম্ভব? যতই সে নিজেকে বড় দেখাক না কেন, আসলে তার মাঝে তো সেরকম ম্যাচিউরিটি এখনো আসেনি। যতই হোক সে তো পুরুষ মানুষ, পুরুষালী কামনা তার সর্বাধিক। তাসফির মতো বাচ্চা মেয়ে তাকে পূরণ করতে পারবে? কখনো না। ওইটুকু পুচকো মেয়ে কি করে তার ইচ্ছা পূরণ করবে? তার দানবীয় ভারী কি শরীর বহন করার ক্ষমতা ওই মেয়ে কখনোই রাখে না। তাছাড়া এই যে এখন তার 1 গ্লাস ঠান্ডা শরবত দরকার, তা কি ওই মেয়ে বুঝতে পারছে? পারবে কি করে? স্বামীর প্রতি কি দায়িত্ব, সেটাই তো সে জানে না। ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে তাসফিকে বিছানায় এলোমেলো শুয়ে থাকতে দেখে তার মেজাজটা ধপ করে যেন আরো বেড়ে গেল। মনে হলো আগুনের মাঝে কেরোসিন ঢেলে দিয়েছে। তাসফির মসৃণ উন্মুক্ত পেট দৃশ্যমান নিস্তব্ধের চোখে। তার মাথা চাড়া দিয়ে উঠল এলোমেলো নিষিদ্ধ অনুভূতির দল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। না, আর পারছে না। এর দ্রুত সলিউশন দরকার। এভাবে আর তার পক্ষে থাকা সম্ভব না। গলা ফাটিয়ে ডাকলো, আপা, আপা। এই মেয়ে এখন আমার রুমে কি করছে? দাদু তো চলে গিয়েছে। তুই বলেছিলে দাদু চলে গেলে এই মেয়ে আমার রুমে আর থাকবে না। এখনো সেখানে কি করছে? সব জিনিসপত্র নিয়ে এক্ষুনি বের হতে বল। বাসন্তী আটকে উঠল। ইস, সে তো ভুলেই বসেছিল ব্যাপারটা। এখন কি হবে? চিৎকারের আওয়াজে তাসফি ধরপড় করে উঠে বসল। সদ্য ঘুম থেকে ওঠায় তার মস্তিষ্ক এলোমেলো। নিস্তব্ধর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এভাবে চিল্লাচ্ছেন কেন? নিস্তব্ধ তার কথার কোনো জবাব দিল না। বাসন্তী এসে বলল, ভাই, এই কদিন তো ঠিকই থাকলি, আর কটা দিন থাক না একসঙ্গে, সব ঠিক হয়ে যাবে দেখবি। বাধ্য হয়ে থেকেছিলাম আপা, আর এক মুহূর্তও থাকতে চায় না। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বল আমার রুম ছেড়ে। আর এক মুহূর্ত ওর সঙ্গে থাকা সম্ভব না আমার পক্ষে। তাসফি নিস্তেজ হয়ে বসে রইল। অহংকারী পুরুষটি বাধ্য হয়ে তার সঙ্গে রুম শেয়ার করেছে। সে কি এই পুরুষের রুমে থাকার জন্য মরে যাচ্ছে? কখনো ওরা এত অপমানের পর তো সে কিছুতেই থাকবে না। ছেলের চাচাপাচি শুনে অনিমা বেগম এগিয়ে এলেন। ভেবেছিলেন ছেলে তার বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু না, এদের বাপ ছেলের রক্ত তো একই। কি করে শোধরাবে এরা? বাসন্তী আবার কিছু বোঝাতে গেলেই অনিমা বেগম থামিয়ে দিল তাকে। তাসফি, লাগেজ গুছিয়ে বেরিয়ে এসো। বাসন্তী তোমার রুম দেখিয়ে দিবে।
তাছাড়া তাসফি কাঠের পুতুলের মতো শাশুড়ির কথা মেনে নিল। অনিমা বেগম আবার বললেন, তাছাড়া তাসফির এখনো সংসার করার বয়স হয়নি, তার এখন পড়াশোনা করে সেটেল হওয়ার বয়স। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ সেটাই, তবে এখন থেকে পড়াশোনাই করো তো, বিয়ে কেন দিল? বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না মা? অনিমা বেগম ছেলের কথার কোনো জবাব দিলেন না। সবকিছুর একটা কারণ থাকে নিস্তব্ধ, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই। আমাদের নিয়তিতে যা আছে তা তো ফলবেই, তুমিও তো আটকাতে পারবে না। বলেই তিনি রুম ত্যাগ করেন। নিস্তব্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, তার সারা শরীর রক্ত টকবক করছে। এত মেন্টাল স্পেস সে নিতে পারছে না। ওয়াশরুম ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাসফি নিজ লাগেজ গুছিয়ে শূন্য চোখে আরেকটা বার রুমটাতে চোখ বুলিয়ে নিল। অতপর নিষ্প্রাণ চোখে বেরিয়ে গেল রুম ছেড়ে। এই দুদিনে পুরুষটি তার মায়ায় পড়েনি। অবশ্য দুদিনের তাসের ঘরে কি আর এর সম্ভব? বাকিটা ওপরওয়ালাই জানেন। রমণী ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পেছনে পড়ে রইল নিস্তব্ধ ইয়াসারের শূন্য ঘরখানা। তাসফি আজ থেকে বাসন্তীর রুমে থাকবে। বাসন্তী তাকে অন্য রুম দিতে গেলে তাসফি মুচকি হেসে বলল, কি যে বলো না আপা, আমি একা একা কিছুতেই থাকতে পারবো না। আমি তোমার সঙ্গেই তাকাবো। ও বাড়িতে তো রাতে দাদিকে নিয়ে ঘুমাতাম, বুঝলে? অবশ্য তোমার সমস্যা হলে বলতেই পারো, আমি কষ্ট হলেও মানিয়ে নেব। মানিয়ে নেব কথাটা যেন একদম তীরের মতো বাসন্তীর বুকে এসে ফোনা তুলল। মানিয়ে নেওয়া বাক্যটা যে বড্ড বিষাক্ত, জানা সত্ত্বেও সে কি করে এই মিষ্টি মেয়েটাকে বিষের মাঝে পাঠাবে? বাসন্তীর নিস্তব্ধর উপর বড্ড রাগ হলো। তার ভাই সব বুঝেও কেন এমন অবুঝপনা করছে? সে কিছুতেই ঠাহর করতে পারছে না। এমন মিষ্টি মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে তার ভাই? বাসন্তীর পক্ষে তো আর জানা সম্ভব নয় তার ভাইয়ের মনের গোপন রহস্য। যদি জানতো এখনই সব নিমিষেই সমাধান করে ফেলত। তার ভাইকে গাঙে ছুঁড়ে ফেলত। নিস্তব্ধ আকাশে ছুঁড়ে মিটিমিটি তারার জ্বলজ্বল করছে, যেন কালো রঙের মাঝে কতগুলো তারবিহীন অদৃশ্য ফেরি লাইট জ্বলে দেওয়া হয়েছে গগনের বুকে। ওসমান ভিলায়ও বিরাজ করছে নিস্তব্ধতা। কিছুক্ষণ আগে হীনমন্যতা ঢাকার আপ্রাণ চেষ্টা করেছে সকলে। সঙ্গে তাসফির মনোভাব পুলকিত করতে উঠে পড়ে লেগেছে সবাই। সে তা ঠিকই বুঝতে পারছে। যেমন কিছুক্ষণ আগেই ফিরোজা বেগম কোমর দুলিয়ে হেঁটে এলো বাসন্তীর রুমে, বলল, শোন নাতি বউ, একদম চিন্তা করবি না। তেরা নাতি তেরা ঘাট সোজা করা আমার 2 মিনিটের কাজ, বুঝলি? ওর মাথায় সমস্ত চুল ছেটে আমি ন্যাড়া যদি না করেছি, আমার নামও ফিরোজা বেগম নয়। এই আমি বলে রাখলুম। বিআই মশাইকে একবার শুধু আসতে দে, মাঘ মাসের শীতে ওরে পচা পানির পুকুরে চুবামো। আমি এই বলে রাখলাম, যখন ঠরঠর করে কাঁপবে তখন ওই হতচ্ছাড়া আমার পায়ে পড়বে, কান ধরে তোর কাছে ক্ষমা চাইবে। দেখে নিস নাতি বউ। তারপর নীল সাহেব এলেন। এসেই তাসফির মাথায় কিছুক্ষণ আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন। পায়েল ভাবি এসেও তাসফির পাশে বসে গল্পের আড্ডা জমিয়েছেন। যেন তাসফির মন ফুরফুরে থাকে। তাসফি কি কিছুই বোঝে না? সে সকলের ভাবমূর্তি বুঝতে পারছে। আর ছোট্ট পান্না তাসফির কোলের মাঝে বসে আছে। ছোট্ট পান্নাও ওর থেকে বাদ যায়নি। পান্না তার ছোট্ট ছোট্ট আঙ্গুরে তাসফির সারা মুখে বুড়িয়ে বলল, কাকিয়া কাকিয়া, তুমি একদম মন খারাপ করো না। কাইকে বকে দেব? এই অতগুলো বকে দেব। মায়ের কাকিয়ার সঙ্গে আড়ি করাই, কাকাইর সঙ্গে আজ থেকে আমারও আড়ি। তাসফি মনে মনে ভীষণ মজা পাচ্ছে। সঙ্গে উপভোগ করছে সকলের আদরগুলো। এমন মিষ্টি আদর পায় না সে কতগুলো বছর। শেষ কবে মায়ের আদর অনুভব করেছিল তার হদিস নেই। অতীতের স্মৃতি নিষ্প্রাণ হচ্ছে ধীরে ধীরে। মানুষের বয়স যত বাড়ে শৈশবের স্মৃতি তেমনি মলান হতে শুরু করে। প্রথমে খারাপ লাগলেও এখন তার এই অসভ্য স্তব্ধ নিস্তব্ধকে হাজারটা ধন্যবাদ দিতে ইচ্ছে করে। এই যে ওই অহংকারী লোক যদি তাকে বের করে না দিত, সে সকলের এমন মিষ্টি আদরগুলো পেত না তো? সে কি বুঝতে পারছো এই কদিনেই সকলের মনের মাঝে কতখানি জায়গা তৈরি করে নিয়েছে সে? ভালোবাসা সত্যি সুন্দর, অসম্ভব সুন্দর, যদি হয় তা একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার থেকে।
এই যে সবাই তাকে আদর করলেও ইয়ানা ভাবি মুখ বাঁকিয়েছে, এতে তাসফি বুঝে গিয়েছে ওই নারীর মনে অহংকারী পরিপূর্ণ, আর তাসফির সমাধান হয়ে গেল। অহংকারী নারীদের সংস্পর্শে থাকা ভয়ঙ্কর। তারা তোমার নিষ্পাপ হৃদয়কেও অহংকারে পরিপূর্ণ করে দিতে পারে, তাই তাদের থেকে দূরত্ব বজায় রেখেই চলা সর্বোত্তম পন্থা। এই জন্যই বলে উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন, তিনি যাহাই করুক না কেন এতে তোমার কল্যাণ নিশ্চিত। তাই আমাদেরও তার উপর সম্পূর্ণ আস্থা রাখা উচিত। অসম্ভব সুন্দর একটি সকাল, পাখির কিচিরমিচির শব্দে কেমন গুঞ্জন সৃষ্টি করেছে ধরনী, কেমন মন মাতানো হালকা বাতাস বইছে, ব্যালকনিতে থাকা ফুল গাছের পাতাগুলো কেমন নাচছে তাসফির আনন্দে। তারা ফিসফিস করে তাসফিকে জিজ্ঞেস করো, এই সুন্দরী রমণী, তোমার কিসের এত আনন্দ? আমাদেরও জানাও, মোরাও একটু নিজেদের নির্জীব হৃদয়কে সতেজ করি। তাসফি বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আয়নার সামনে দাঁড়িয়ে সাদা অ্যাপ্রন গায়ে দিতেই কেমন শিরশিরানো অনুভূতিতে চেয়ে গেল মনটা। নিজের স্বপ্নকে পূরণ হতে দেখলে বোধ হয় এমনই অনুভূতি হয়। বাসন্তী দেখে ভারী অবাক হলো। ইস, মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে, যেন চোখ ফেরানো তাই। মেয়েটার কাজলবিহীন মায়াবী চোখ যেন ঝলসানো রূপের ইঙ্গিত দেয়। কে বলে কাজল কালো আখিতে নারীর চোখ সুন্দর? কই, তাসফি তো কাজল লাগায়নি, তাকে তো ওই আনন্দস্ফূর্ত চোখে মায়াবী লাগছে ভীষণ। তাসফি নিচে নামলে অনিমা বেগম তাকে মন ভরে দেখে। মেয়েটা আজ নিজের স্বপ্নের ক্যাম্পাসে পা রাখবে। ডাক্তার হওয়ার স্বপ্ন যেন তার পূরণ হয়। এই পর্যায়ে আসতেই তো তার আজ এত কিছু। এই স্বপ্ন পূর্ণ না করলে কি হয়? নিজের ছেলেধারা ওর প্রথম স্বপ্ন পূরণ না হলে কি হবে? বাকি স্বপ্নগুলো পূরণে সে সাহায্য করবে এই মেয়েটাকে। কখনো তিনি একা ভাবতে দেবে না ওকে। মেয়েটার সামনে যে অনেক বড় ঝড় আসতে চলেছে, সেই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উদ্যান কি করে গুছিয়ে নতুন করে সবে শুরু করবে মেয়েটা তা সে জানে না। তবে অনিমা বেগম সর্বদা সাহায্য করবে। অনিমা বেগম মেয়েটার জন্য মন ভরে দোয়া করেন। ভীষণ ব্যস্ততার মাঝে কেটে গেছে দীর্ঘ একটা মাস। নিস্তব্ধ ইয়াসার আজ বাড়িতে নেই 1 মাস যাবত। তাসফিকে নিজ রুম থেকে বের করে দেওয়ার পরদিন এসে প্লেনে করে পাড়ি জমায় দূর অজানাই বিদেশের মাটিতে। তার ডাক্তারি কার্যকলাপ কি কার্যকলাপ তা তাসফি জানে না, তার জানার দরকারও নেই। অতঃপর তাসফির সাথে অহংকারী পুরুষের না হয়েছে দেখা, না হয়েছে কথা। থাকুক অহংকারী পুরুষ, তার অহংকার নিয়ে তাতেই তাসফি ইবনে আনহার কি? সে আছে তার নিজের দুনিয়ায়। পাখির কলকাকলিতে ঘুম ভাঙে তাসফির। এই ব্যস্ত শহরের মাটিতে পাখির কিচিরমিচিরের আওয়াজ হঠাৎ মেঘে ঢাকা আকাশে চাঁদ মামার দেখা পাওয়ার সমান। আজ ঘুম থেকে উঠে তাসফির সোজা জামা কাপড় নিয়ে এসে ঢুকলো নিস্তব্ধ রুমের ওয়াশরুমে। গত 1 মাস যাবত এই গাছটাই করে সে। অহংকারী ডাক্তারের না থাকার ফায়দা লোটে সে দারুণভাবে। এই যে তার ওয়াশরুমে গোসল করে মেয়েরই জিনিস সব ফেলে রাখা, ড্রেসিং টেবিলের সব তার ক্রিম লোশন, ওয়ার্ড্রবের সব তার জামা কাপড়। সে যখন তখন এই বিছানায় এসে ঘুমিয়ে থাকে। অহংকারী ডাক্তারের পারফিউমের ঘ্রাণ মাখে নিজের গায়ে। মাঝে মাঝে ভাবনার সাগরে ডুবে গিয়ে রাতেও নিস্তব্ধ রুমেই ঘুমিয়ে পড়ে সে। বিছানার সকল বালিশ, কাঁথা, কোল বালিশে এখন তাসফির মেয়েলি সুবাসে আচ্ছন্ন। তাসফি ভেবে রেখেছে যেদিন এই লোক আসবে আগের দিন সে তার সকল জিনিসপত্র সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে ফুরুত হবে, পগার পার হবে। ওই নিস্তব্ধ না বিস্তব্ধ তার আর টিকিটাও খুঁজে পাবে না, পাবে শুধু তার গায়ের মিষ্টি সুঘ্রাণ। আহা কি শান্তি! নানি হেসে হেসে বলেছে, আরে দেখিস লো মেয়ে, আমার নাতি আসলে তুই ওগুলো সরানো ও সুযোগ পাবি না। রাগ দেখিয়ে বলেছে, কেন সুযোগ পাবো না? আসলে আসলে তো বাসন্তী আপাকে জানিয়েই আসবে, সঙ্গে আমিও জেনে যাব। শর্ত বুড়ি। এই বুড়ির কথাই বলবে, তুই দেখে নিস লো মেয়ে। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের শোন। সখী আমি প্রেমের ঘাটের মাঝে। গান গাইতে গাইতে তাসফি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো।
তার পরনে তোয়ালে উপরে শুধুমাত্র মেয়েলি বস্ত্রটি পরিধান করা। তার খুব বাজে অভ্যাস, ওয়াশরুমে সে কাপড় বদলাতে পারে না, পানিতে সব ভিজে যায়। তাই তো প্রতিবার বাইরে এসেই কাপড় পাল্টাতে হয়। দিনের আলোয় রুম এখন স্বল্প আলোকিত, আর সেমিতে সে লাইট জ্বালালো না, সেভাবেই কাপড় চেঞ্জ করে ফেলল। অথচ রমণী একবারও ঠাহর করল না বিছানায় কাঁথা গায়ে শয়নরত অবস্থায় একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন পুরুষালী চোখ তার সকল চঞ্চল কর্মকাণ্ড ভ্রু উঁচিয়ে পর্যবেক্ষণ করছে। রমণীর শরীরে মেয়েলি ভাজের অর্ধাংশ তো পুরুষটির তীক্ষ্ণ চোখ না চাইতেও দেখে ফেলল। পুরুষটি চাইলেও নিজেকে আটকাতে পারেনি সে অদ্ভুত বশীকরণ থেকে। রমণী কি তা একবারও টের পেল না? হাতে পায়ে ক্রিম মাখিয়ে তাসফি ঝটপট বেরিয়ে গেল রুম ছেড়ে। বড্ড তাড়া তার আজ কলেজে প্রথম ক্লাস নেই তার, তাই ভেবেছে একবার ও বাড়িতে গিয়ে দাদির সঙ্গে দেখা করে আসবে। ৮ ঘন্টার পথ, ৮ ঘন্টায় যাবে আর আসবে। সে পথেই কলেজে চলে যাবে। কোনো রকমে ডিম সিদ্ধ আর 1 গ্লাস দুধ খেয়ে বেরিয়ে গেল। বাসন্তী তাকে কি যেন বলতে চাইলো, তাও শুনল না। ও বাড়িতে গিয়ে তাসফি দাদিকে রেখে আবার তাড়াহুড়ো করে কলেজে পৌঁছালো। প্রথম দিন মেডিকেল কলেজে পা রেখে তাসফির প্রথমে যে কথাটি মস্তিষ্কে এসেছিল তা হলো সে তার স্বপ্নের একদম চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে। এখানেই তাকে প্রচুর পরিশ্রম করে একজন ভালো ডাক্তার হতে হবে। সে যখন ভর্তি পরীক্ষা দিল, সরকারিতে চান্স পেল না, প্রচুর কান্না করেছিল। তখন তাকে সন্ধ্যায় এসে বাবা বলল তাকে প্রাইভেটে ভর্তি করবে। খুব খুশি হয়েছিল সে, আনন্দে তার চোখ চকচক করছিল। অথচ তাসফির একদমই মাথায় আসেনি তাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কি করে বাবা তাকে প্রাইভেট মেডিকেলে পড়ালেন, কি করে বা এতগুলো টাকা। তার 1 মাসের মাথায় তাসফির বিয়ে হয়ে গেল এক অচেনা পুরুষ মানুষের সাথে, আর আজ 1 মাসের বেশি সে শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া। আহা, কি জীবন তার! বিয়ের পর তাসফি বুঝতে পারলো বাবা কেন সেদিন তাকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর কথা বলেছিল। তাসফি যখন বলল, বাবা আমি এমবিবিএস শেষ করে বিয়ে করি, তখন তার বাবা তার মাথায় হাত দিয়ে বলেছিল, আমার যে তোকে 5টা বছর প্রাইভেটে পড়ানোর এত টাকা নেই মা, তাই তোর এই বিয়ে। ও বাড়ি গিয়ে তুই তোর স্বপ্ন অনায়াসে পূরণ করতে পারবি রে মা। তাই তাসফিও স্বার্থপরের মতো বিয়ের পিড়িতে বসে গেল। তবে শুধুই কি তাসফির মেডিকেল স্বপ্ন পূরণের জন্য এই বিয়ে? ওপর দিকে দিয়ে দেখতে যতটা সহজ মনে হয়, সবকিছু কি আসলেই এত সহজ? না তো, সবকিছু যে সহজ নয়। মানব জীবনের থেকে মানুষের চিন্তাধারা যে আরো জটিল পর্যায়ে। আজ তাসফি উপর থেকে তার বাবার কথায় বিশ্বাস করে ফেলেছে, কিন্তু আসলে কি কথা, সত্য কি মিথ্যা, রমণী বুঝবে কেমন করে? ক্লাসরুমে প্রবেশ করে তাসফি প্রতিদিনের চাইতে আজ একটু বেশি গুঞ্জন ফিসফাস শুনতে পেল। সে 3য় বেঞ্চে তার বান্ধবী আশার পাশে গিয়ে বসলো। আশাকে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত কথা হচ্ছে রে আপা? আশাও সকলের মতো ফিসফিস করে বলল, আজ কলেজে নতুন একজন ডাক্তার এসেছে, ভীষণ হ্যান্ডসাম দেখতে রে তাসফি। আমি তো ক্রাশ ভাই। ইস, কি লুক, কি অ্যাটিটিউড, অসম। তাসফি আশার বাহুতে থাপ্পড় মেরে বলল, পাখির বাসায় এমন ফিসফিস করছিস কেন? হ্যাঁ, আর হ্যান্ডসাম ডক্টর দেখে ক্রাশ খেতে হবে তোর? বাড়িতে ভাত খাসনি, নির্লজ্জ মেয়ে। যদি তার বউ বাচ্চা থেকে থাকে তো? আরে মনে হয় না বউ বাচ্চা আছে, একদম ইয়াং, আর থাকলেও সমস্যা নেই। মারলো ওর বাহুতে। সে আশেপাশে তাকালো, শুধু গুঞ্জন। কার? নতুন হ্যান্ডসাম ডাক্তারে। তাসফি ভেবে পায় না এরা কি করে ডাক্তারি পড়তে আসতো। মানুষ এত ফাউল পাচার কেমনে পারে? পড়তে এসেও এদের ক্রাশ খেতে হবে, তাও শিক্ষককে দেখে। আর এখন যুবক সুদর্শন ডাক্তার কয়জনই বা আছে দেশে। সবার মাথায় টাক পড়া, পড়তে পড়তে তাদের মাথার চুল উধাও। তার কলেজে সুন্দরের মাঝে 2জন ডাক্তারই আছে, তার বর নিস্তব্ধর বন্ধু সুজন আর হাবিব স্যার। গুঞ্জনের মাঝে হঠাৎ ক্লাসে স্যার প্রবেশ করলো। আশা ইশারায় তাসফিকে দেখালো, এই তো সেই আমার ক্রাশ ডাক্তার। উফ, কি লুক দোস্ত। প্রতিদিন এমন ডাক্তারের দেখা পেলে আমি প্রতিদিন ক্লাস করতাম সবগুলো। কথায় সুদর্শন ডাক্তারের দিকে তাকিয়ে তাসফির পিড়ে চমকে উঠল। একে দেখছে সে, তার সামনে সে ভুল দেখছে না তো? বিস্ময় হতভম্বে তার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। সুদর্শন অপরূপ সৌন্দর্য ধারী পুরুষের পদচারণ ক্লাসরুমে পড়তেই সঙ্গে সঙ্গে পুরো রুম জুড়ে এতক্ষণের সকল গুঞ্জনে ভাটা পড়ল যেন মুহূর্তেই। লম্বা চওড়া ফর্সা সুদর্শন পুরুষটির ঠোঁটের কোণে বিরাজমান এক টুকরো গাম্ভীর্যতার চাপ।
তার গম্ভীর ভাবভঙ্গিতেই যেন মেয়েরা অধিক আকর্ষিত হয়। তবে হাসটি পুরুষটিকে কেমন লাগবে হয়তো সেই চিন্তাই রমণীদের মাথায়। আকর্ষিত হওয়ারই কথা, কারণ এই পর্যন্ত এই মেডিকেল কলেজের সুদর্শন স্যারদের দেখা পেয়েছে তারা খুব কমই, ওই হাতে গোনা 2-1 থেকে 3 জন। সুদর্শন গম্ভীর মুখ পুরুষটি অ্যানাটমির বই হাতে নিজের জন্য বরাদ্দকৃত লেকচারের স্থানে গিয়ে দাঁড়ালো। তাসফি বিস্ময়ে এখনো বিমূঢ় হয়ে বসে আছে। পাশ থেকে আসা শত কথা বলে গেলেও একটাও তার কর্ণগোচর হলো না বোধ হয়। তার মস্তিষ্ক জুড়ে তো এখন শুধু ওই মানবের বাস। সর্বনাশ করেছে, এই লোক বাড়ি ফিরল কবে? আর ফিরেই কি এই মেডিকেল কলেজে জয়েন করলো? তাসফির দেখতে কোথাও ভুল হচ্ছে না তো? উফ, পাগল হয়ে যাবে সে। যদি ফিরেই থাকে তাসফি কেন তাকে দেখলো না? আর কেউ তো তাকে জানায়ও নি যে এই লোক আসবে। তাহলে কি অহংকারী পুরুষ কোনো হোস্টেলে উঠল? তাসফি আশাকে ফিসফিস করে বলল, এ কি করে সম্ভব? এ পাখির বাসা, আমায় একটা চিমটি কাটতো। আশা ঠোঁট উল্টে বলল, কেন? আরে ভাই যা বলছি কর না। আশা নিরুপায় হয়ে চিমটি কাটতেই তাসফি শব্দ করে উঠল। ও মাই গড, এও তো সত্যি নিস্তব্ধ ইয়াসার স্বয়ং তার সামনে। কাম সারছে, লোকটা 1 মাসেই বিদেশ থেকে চলে এলো। তাসফির চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। তার সব জিনিসপত্র, মেয়েরই বস্তুগুলো এই লোকের জমে। যদি দেখে ফেলি কি কাণ্ড করবে খোদা মালুম। ইয়া খোদা, এই ক্লাস শেষেই তাকে বাড়ি যেতে হবে দ্রুত। সব সরিয়ে ফেলতে হবে তার 1 নিমিষেই। আর রক্ষে নেই। তাসফি কেন যে এত আরাম আয়েশ করতে গেলেই এখন ঠেলা সামলা। বুড়ি ঠিকই বলেছিল। তাছাড়া এই লোক যদি এসেই থাকে, তাসফি সকালে তো তার রুমে গেল, কই তখন তো রুমে দেখা গেল না তাকে। সত্যি কি হোস্টেলে উঠেছে? আরে ধুর, অত বড় একখানা বাড়ি ছেড়ে সে হোস্টেলে কেন উঠবে? শত ভাবনা চিন্তার মাঝেই তাসফি কানে ভেসে এলো পুরুষটির গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। Hi, I'm Dr. Nistobdho Yashar and your new lecturer. So everyone, please adjust with me. অতঃপর কারো দিক না তাকিয়ে নিস্তব্ধ নিজের মতো লেকচার দিতে শুরু করলো। তাসফি নিচু হয়ে বসে আছে, তাকে আবার না দেখে ফেলে। আশার রাহুল করে বলল, কি ব্যাপার বলতো তোর তাসফি? আমাকে এত কথা শুনিয়ে এখন নিজে এমন বিড়ালের মতো মিউ মিউ করছিস কেন? আজব। চুপ থাক পাখির বাসা, তুই বুঝবি না বই, বুঝলে তো হতোই। আশা তাসফির ভাব ভঙ্গি কিছু না বুঝে শুধু হতাশ নয়নে তাকিয়ে রইল। নিস্তব্ধ লেকচার শেষে নিজের মতো করে বেরিয়েও গেল, কারো দিকে না তাকিয়ে। তাসফি যেন হাফ ছেড়ে বাসটো, যাক বাবা, তাকে তো দেখেনি। নিস্তব্ধ ক্লাসরুম ত্যাগ করতেই তাসফি ঝড়ের গতিতে বেরিয়ে এলো। সময় নেই তার হাতে। তাড়াহুড়ো করে বাসায় ফিরল সে। কি আশ্চর্য, তার সারাটা দিনই কি তাড়াহুড়ো করে যাবে নাকি আজ? এখন আবার ওই লোকটার রুম থেকে সবকিছু তাড়াহুড়ো করে সরাতে হবে। উফ, তাসফি নিজের ব্যাগ রেখে কোনো রকমে ফ্রেশ হয়ে লেগে গেল জিনিসপত্র গোছাতে। অথচ বোকা মেয়েটা জানেই না নিস্তব্ধ অনেক আগেই এগুলো অবলোকন করে গেছে। কাল রাতে যখন নিস্তব্ধ প্রথম নিজের রুমে ঢুকে, চারপাশের একটা মেয়েলি মিষ্টি গন্ধে তার মন পুলকিত হয়। সে ওয়াশরুমে ঢুকতেই দেখতে পায় বেসিনে নতুন ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, মেয়েরই সব জিনিসপত্র। আশ্চর্যজনকভাবে এসব দেখে সে হতভম্ব হয়ে যায়। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে যায় আপনা আপনি। তোয়ারে রাখার স্থানে তাকিয়ে সে বাকরুদ্ধ হয়ে যায়। নিজের নামের মতোই তার কণ্ঠনালী নিস্তব্ধ হয়ে যায়। রাগ করবে না দেখাবে সে নিজেই বুঝে পায় না। এসব মেয়েরই বস্তু তার ওয়াশরুমে ছড়ানো ছেটানো। আস্তাগফিরুল্লাহ, মনে হচ্ছে কয়েকদিন পর এখানে দোকান দেওয়া হবে। আশ্চর্য, ওই পুচকে মেয়ে এসব করেছেটা কি? রাগে তার চোখ লাল হয়ে আসছে। রুম থেকে বের করে দেওয়ার পরও এই অপকর্মগুলো ঠিক করেছে ওই পুচকে মেয়েটা। কোনো রকমে নিস্তব্ধ ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোফের প্রথম ড্রয়ার খুলে সে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পুরো ড্রয়ার জুড়ে মেয়েদের জামা কাপড়ে ভর্তি করা। নিচের ড্রয়ার খুলে দেখে সেটাতেও তাই। অবশেষে পরবর্তী ড্রয়ারে তার জামা কাপড় সাইড করে রাখা পেল। তীব্র অনুভূতিতে সে কি রিয়াক্ট করবে সেটাই ভুলে গেছে। এই মেয়ে তার জীবনে আসবে বলেই বোধহয় বাবা তার নাম নিস্তব্ধ রেখেছিল। কোনো রকমে নিজের ড্রেস চেঞ্জ করে নিল সে। তার এই মুহূর্তে রেস্ট দরকার, ভীষণ ঘুম দরকার তার। দীর্ঘ কত ঘন্টা জার্নিতে তার বেহাল অবস্থা, সঙ্গে রুমে পরিস্থিতিতে তার অবস্থা আরো মারাত্মক। অবশেষে বিছানায় গেল নিস্তব্ধ। তবে ঠিক মতো ঘুমাতে পারলেই বা কোথায়?
পুরো বিছানা জুড়ে মেয়েরই মিষ্টি সুভাষের ছড়াছড়ি। ভীষণ মন খারাপ, খারাপ নয়, মন মাতানো। তার বুঝতে বাকি রইল না ওই মেয়ে তার বিছানাটাও দখল করে নিয়েছে। বালিশের পাশ হাতিয়ে নিস্তব্ধ একটা ওড়না পেরো। নাকে নিয়ে নিঃশ্বাস নিতেই তার মন প্রাণ যেন কেমন মন মাতানো দোলায় হারিয়ে গেল। তার রুমে এইসব কর্ম করা শুধুমাত্র ওই একটা মেয়ের পক্ষেই সম্ভব, আর সে হচ্ছে তার একমাত্র বউ, যাকে সে মুখে অস্বীকার করেছে। অতঃপর শত চেষ্টা করেও সকলের দিকে যখন তার চোখে ঘুমেরা ধরা দিল, ঠিক তখনই মিষ্টি রিনিঝিনি কণ্ঠের স্বরে গানে আর তার পাত্তা ঘুমটুকু পুনরায় ভেঙে দিল। আর তারপর 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 সর্বশেষে সকালের দৃশ্য দেখে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার বাকরুদ্ধ কিং কর্তব্য বিমূর। আর সকালে ওয়াশরুম গিয়ে নিস্তব্ধ আগের থেকে অধিক মেয়েলি বস্তুর সংখ্যা আবিষ্কার করলো। গ্রেট, তুমি নিস্তব্ধ ইয়াসার, তুমি আসলেই গ্রেট। এত কিছু আবিষ্কার করে তো তোমার বিজ্ঞানী হয়ে যাওয়া উচিত ছিল। সঙ্গে ডাক্তারি ছেড়ে এই বস্তুগুলোর ব্যবসা শুরু করা উচিত। তাসফির গোছানোর মাঝেই বাসন্তী রুমে এলো। সে আফসোস নিয়ে বলল, এগুলো গুছিয়ে আর কি হবে তাসফি, ভাই তো দেখিয়ে ফেলেছে। চোখ বড় বড় করে ফেললো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখে ফেলেছে মানে? ভাই তো কাল রাতে এসেছে, এসেই তো দেখেছি। তাসফি ঠাস করে বসে পড়ল ফ্লোরে। শেষ, তাসফির সব শেষ। বদলোক তার সব দেখে ফেলেছে। ওয়াশরুমে তার ছিছি, তার মান সম্মান আর কিছুই রইল না। সে এই লোককে মুখ দেখাবে কি করে? খোদা! আরে আরে, কি করছিস? হঠাৎ কিছু মনে হতেই তাসফি চট করে বাসন্তীর দিকে তাকালো। আপা, উনি ঘুম থেকে উঠেছে কখন? কেন, 10টার দিকে। তাসফি যেন হাফ ছেড়ে বাসটা। যাক বাবা, লোকটা তার চেঞ্জ করা তো দেখেনি, নিশ্চয়ই ঘুমিয়েছিল। যত সে ব্লাউজ পেটিকোট পরে লোকটার সামনে ভাবলেশীন দেখা, আসলে তো তা নয়। সেদিন তো সে নিজেও ভীষণ লজ্জা পেয়েছিল, তবুও নিজেকে স্বাভাবিক রেখেছিল। না হলে অহংকারী লোকটা তো তাকে ড্রামা কুইন বানিয়ে দেবে। তবুও তাসফির মন খচখচ করতে থাকে। লোকটাকে একবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে শিওর হতে হবে, না হলে তার আর মান সম্মানের কিছু বাকি থাকবে না। তবে সে লোকটার সামনে যাবে কিভাবে? বাসন্তী বেরিয়ে গেল, দেখে দেখুক তার সব জিনিস সে তবুও বের করবে। এত এত জিনিসপত্র গোছাতে ঘন্টা পেরিয়ে গেল। আশ্চর্য, এত জিনিস সে এই রুমে আনলো কখন? তাসফি আনমনে সব গুছিয়ে যাচ্ছে। বেলা গড়ালো অনেকটা সময়। নিস্তব্ধ নিঃশব্দে রুমে প্রবেশ করলো। হাতের ঘড়ি টেবিলে খুলে রাখতে রাখতে ঠেস দিয়ে বলে উঠল, ম্যাডামের জিনিসপত্র যখন পোর্টারে নিয়ে এসছেন, ফিরে দেওয়ার কি দরকার? হঠাৎ আওয়াজে তাসফি চমকে তাকালো পেছনে। ইয়া খোদা, এই লোক এসেও গেছে। এবার সে কি করবে? চন্দ্র কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এই লোকের সামনে দাঁড়ানো যাবে না। নো রিস্ক, নো অপমান। নিস্তব্ধ পুনরায় কিছু বলে ওঠার আগেই তাসফি গোছানো জিনিসপত্র রেখে দিল দৌড়। এক দৌড়ে বাসন্তীর রুমে। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এতটা ভয় পাবে সে ভাবেনি। তাছাড়া সে দৌড়ানোর মতো কি এমন বলল? তাসফিকে এভাবে দৌড়ে আসতে দেখে বাসন্তী অবাক হয়ে বলল, কি ব্যাপার তাসফি, এভাবে দৌড়ে আসছিস কেন? কিসে তাড়া করলো রে আবার তোকে? তাসফি হাঁপাতে হাঁপাতে বলল, তাছাড়া আর কোনো উপায় তো ছিল না। পাগলা সারে তাড়া করেছিল যে আপা। বাসন্তী ঠাট্টার স্বরে বলল, বলিস কি? বাড়ির মধ্যে তুই শাড়ির হদিশ পেলি কেমন করে? কেন, তোমার ভাই ফর্সা পাগলা সার? তোমার ভাই থাকতে আবার নতুন করে সার থাকার প্রয়োজন নেই তো আপা। বাসন্তী শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে বলল, তা আমার ভাই তোকে শুধু শুধু কেন তাড়া করবে? তুই তার ঘরে কত আকাম কুকাম করে রেখেছিস, তবুও তো তোকে কিচ্ছু বলতে দেখলাম না। তোর পিঠের ছাল তুলে নিয়ে এই তো ভারী অবাক করা বিষয়। কাহিনী কিন্তু আমি বুঝলাম না, কি এমন বশীকরণ করলি বলতো? তাসফি নাটকীয় ভঙ্গিমায় বলল, তোমার ভাইকে করব আমি বশীকরণ? অসম্ভব। তাছাড়া তোমার গোমরমুখ ভাইয়ের কখন কি মতিগতি হয় তা কি আর আমি বুঝতে পারি? সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচের মতো করে রাখলে কেই বা বুঝবে তার মনোভাব, বলো তো? অতঃপর মনে মনে বলে, তোমার ভাইয়ের তো কিছু বলার প্রয়োজনই পড়ে না আপা।
তার কথার তীরেই তো এই তাসফি উপকাত হয়ে যায় মুহূর্তের মাঝে। তাসফি সারা রুমময় পায়চারি করছে সে। এখন তার প্রয়োজনীয় জিনিসপত্র আনবে কি করে? সে লোকটার সামনে টিকবে কি করে? লজ্জায় অস্বস্তিতে তাসফি তটস্থ। কাল কলেজে যেতে হবে। অহংকারী পুরুষটি তো তার আগে আর কলেজে যাবে না নিশ্চয়। এখন কি করে সে তার জিনিসপত্র আনবে? ভাব তাসফি ভাব, মাথাটা সঙ্গে রেখেছিস কেন? একটু বুদ্ধি বের কর তোর মস্তিষ্ক ঘাটিয়ে। নিশ্চয়ই এক সময় না এক সময় বাইরে বের হবে লোকটা। সে তখন টুপ করে সেগুলো নিয়ে আসবে। হ্যাঁ, এটাই উপায়। তাকে তককে তককে থাকতে হবে। কখন বের হয় বলা তো যায় না। লোকটার মর্জি তো বোঝা দেয়। তাসফি দুপুরে খাবার এনে রুমে বসে খেয়েছে আর বাইরে বের হয়নি। ওই লোকের সামনে পড়ার মানেই হয় না। বিকালের দিকে তাসফি দেখলো ডাক্তার সাহেব বাহিরে বের হচ্ছে। তাসফি উৎফুল্লতা নিয়ে নিস্তব্ধ রুমের দিকে এগিয়ে গেল। তবে দরজার সামনে পৌঁছাতেই তার সমস্ত আশা যেন হতাশায় পরিণত হলো। কে জানতো তার এই বুদ্ধিটাও দুধে ঘরে মিশে যাওয়ার মতোই অবস্থা হবে। দরজায় ইয়া বড় একখানা তালা ঝুলছে। মানেটা কি? দিন দুপুরে রুমে তালা দেওয়ার কি প্রয়োজন? আজব। বিরক্তিতে কপাল কুঁচকে সে রুমে এলো। বাসন্তীকে সামনে পেয়ে রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছে তোমার ভাই এই ভর দুপুরে? তার কেন ঘরে তালা দিয়ে বাইরে যেতে হবে বলো তো? কি এমন জিনিস আছে তার ঘরে? সোনা দানা লক্ষ লক্ষ টাকা পয়সা তো আর নেই, তাই না? আর থাকলেও মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে তোমার জল্লাদ ভাইয়ের রুমে গিয়ে তালাশি চালাবে। বাসন্তী কৌতুক করে বলল, কেউ তল্লাশি চালায় কিনা তা তো দেখাই যায়। আর কেন তালা দিল সেটা তুই বরং ভাইকে গিয়ে প্রশ্ন কর তাসফি। আমি কি করে জানবো বলতো? তার রুম তার মর্জি। তাছাড়া বর্তমানে তো রুমে হুটহাট একটা ছোট ইঁদুরের উৎপাত ঘটেছে, তাই বোধ হয় এই নিরাপত্তা। আপা তুমি অন্তত আমায় অপমান করো না, ধর ভাল লাগে না। তোমরা দুই ভাই বোনই একই রকম, দিন দিন তুমিও ওনার মতোই হয়ে যাচ্ছ। বাসন্তী টেনে টেনে বলল, বাহ ও না। তাসফি খানিক লজ্জা পেয়ে মিছে রাগ দেখিয়ে বলল, ধর যাও তো তুমি আপাই, ভাই বোন দুটোই বদমাইশ তোমরা। পান্না সোনা যাও তো দেখে। সন্ধ্যার পরে তাসফি পান্নাকে পাকড়াও করে বলল, পান্না সোনা যাও তো দেখে আসো তো তোমার কাকাই রুমে আছে কিনা, দেখে এসে আমাকে জানাবে কেমন? পান্না ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ল। তার কাকিয়ার সব কথা মেনে চলে সে। সে এক দৌড়ে গিয়ে আবার ফেরত এলো। তাসফি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি দেখলে? কেউ নেই তো কাকিয়া? তুমি একদম ঠিক দেখেছো তো? ওয়াশরুমে কেউ নেই তো? না। আচ্ছা তুমি যাও তাহলে, তোমায় কাল চকলেট দেবো। তাসফির তবুও চুপি চুপি পা ফেলে নিস্তব্ধ রুমের দিকে এগোলো। বলা তো যায় না সাবধানের মানে। দরজা দিয়ে সে উঁকি মেরে দেখলো সত্যি রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা খোলা, তার মানে বান্দারাম সত্যি সত্যি রুমে নেই। এই সুযোগ নিশ্চিত হতেই তাসফি চট করে ঢুকে পড়লো রুমে। ঢুকেই দরজা লাগিয়ে দিল টুক করে। নিচু হয়ে নিচের কাপড় তুলতে শুরু করলো জরুরি ভঙ্গিতে। তখনই ব্যালকনি থেকে নিস্তব্ধ কফির মগ হাতে রুমে প্রবেশ করলো। দেখলো ম্যাডাম নিচু হয়ে কাপড় গোছাতে ব্যস্ত। নিস্তব্ধ দেওয়ালে হেলান দিয়ে তাসফির কার্যক্রম তীক্ষ্ণ চোখে পরখ করতে লাগলো। কফির মগে চুমুক দিয়ে ঠাট্টার স্বরে ব্যঙ্গ করে পড়ে উঠল, ক্লাসে সাইড টকিং আর কোজো হয়ে বসে প্র্যাকটিস করার জন্য ম্যাডাম বর্তমানে কলেজে যায় বলছে। সে প্র্যাকটিস বাড়িও শুরু করেছেন নাকি? গুড, ভেরি গুড। স্বাস্থ্য ভালো থাকবে, চালিয়ে যান। নিস্তব্ধ হঠাৎ বলে ওঠায় কথায় তাসফি চমকে তার দিকে তাকালো। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাসফির বেলায় সে কথা শতভাগ সত্য প্রমাণিত হলো। তার মানে এই বদলোক তাকে ক্লাসে দেখেছে, অথচ সে কতটা বোকা। ভেবেছিল নিচু হয়ে থাকলেই তাকে দেখা যাবে না, অথচ এখন হচ্ছে উল্টো। এই অহংকারী লোকের থেকে তার অপমানমূলক কথা শুনতে হচ্ছে। আর এখন সে এই বোকামিটা করলো কি করে? লোকটা রুমে ছিল সে দেখতেই পেল না। রুমে নয়, নিশ্চয়ই ব্যালকনিতে ছিল। উফ তাসফি, তুই এতটা মাথা মোটা কবে থেকে হতে শুরু করলি বলতো? বেলকনিটা তো একটু চেক দিবি না? উফ। তাসফি একবার দরজার দিকে তাকালো, একবার নিস্তব্ধর দিকে তুতলিয়ে বলল, আপনি রুমে ছিলেন? আস্তে, হ্যাঁ। আমি কেন দেখতে পেলাম না? নিস্তব্ধ কৌতুক স্বরে বলল, সেটা আপনার ব্যাড লাক ম্যাডাম।
তাসফি দৌড়ানোর সুযোগ খুঁজছে। তাসফি পুনরায় দৌড়াতে নিতেই নিস্তব্ধ এগিয়ে এক হাত দিয়ে তাসফির এক হাত খপ করে ধরে ফেললো। নিজের অপর হাতে কফির মগ টেবিলে রাখলো, বলল, সবসময় এত দৌড়ানো এনার্জি পাও কই বলো তো? হরলিক্স খেতে শুরু করলে নাকি? পুচকে মেয়ের মতোই থাকবে, এত ওরে কিসের শুনি? তাসফি হাত ছোটানোর চেষ্টা করতে করতে রাগী চোখে নিস্তব্ধর দিকে তাকিয়ে প্রতিবাদ করে বলল, শুনুন, আমি না মোটেও পুচকে নই। আই এম অলরেডি 18+, ওকে? নিস্তব্ধ ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলল, তাই নাকি? জি। নিস্তব্ধ হ্যাচকা টানে তাসফিকে নিজের কাছে টানলো। তাসফি পিট পিট করে তাকালো। তার নিঃশ্বাসের গতি ওঠানামা করছে দ্রুত বেগে, বুক ঢিপ ঢিপ করছে। কি জ্বালা! উফ! নিস্তব্ধ তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, সে আপনার যত 10+ হোক না কেন, আমার থেকে কোনে কোনে আপনি 11 বছর পিছিয়ে। বুঝলে পুচকে মেয়ে? তে বেশি বড় হওয়ার ভাইব নিয়ে চলবে না, টিকতে পারবে না। সো বি কেয়ারফুল, ওকে? তাসফির হাত ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে কি যেন ভেবে আবার পিছু ফিরে চাইল। পিছিয়ে এসে তাসফির সোজাসুজি দাঁড়িয়ে নিজের মাথাটা একটু নিচু করে ফিসফিস করে বলল, আর ম্যাডাম, কাইন্ডলি আপনার মহামূল্যবান বস্ত্রগুলো এভাবে আমার ওয়াশরুমে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। আই ডোন্ট লাইক ইট, ওকে? তাসফির মাথায় টোকা মেরে নিস্তব্ধ দরজা খুলে বেরিয়ে যেতে যেতে করার স্বরে বলল, আর নিজের সব জিনিসপত্র সার্ভ করে এখন রুম থেকে বেরিয়ে যাও, ফাস্ট। তাসফি বুঝলো না অসভ্য ডাক্তার কিসের কথা বলল। তাসফি বিড়বিড় করলো, বেরিয়ে যাও ফার্স্ট। কেন রে? এই তাসফি কি তোর রুমে থাকতে চাইছে নাকি? হ্যাঁ, সে তো তোর জিনিসপত্র নিতেই এসেছিল, তুই ছিলি না, তাই তো একদিন একটু ফায়দা লুটেছিল। আধা ঘন্টা পর নিস্তব্ধ আবার নিজ রুমে এলেও দেখলো তাসফির প্রায় সব নেওয়া কমপ্লিট। শেষ ব্যাগটা নিয়েই বের হচ্ছে। দাঁড়াও। তাসফি ঘুরে দাঁড়িয়ে বলল, কি হলো, আবার পিছু ডাকছেন কেন? সব তো নিয়েই নিয়েছি। নিস্তব্ধ কটমট করে বলল, তাই না? সব নিয়ে নিয়েছো? আগে নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমে। চিবিয়ে চিবিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার এগুলো রেখে যাচ্ছ কার জন্য? এসব মেয়েলি জিনিস কি এখন তুমি আমায় পড়তে বলবে? আশ্চর্য। তাসফি জিভে কামড় দিল। আস্তাগফিরুল্লাহ, ছি, আসল জিনিস নিতেই তো সে ভুলে গেছে। সেই মনিউ তাসফি, তোর মতো আহাম্মক আর দুটো হয় না। যা নিয়ে এত হুলস্থুল কাণ্ড, সেই লজ্জাকর ঘটনাটাই বারবার সামনে এসে যাচ্ছে। ধুর, লোকটা তাহলে একটু আগে এটার কথাই বলেছিল, আর সে বুঝতে পারলো না। ছি! নিস্তব্ধ গটগট পায়ে ব্যালকনি থেকে রুমে চলে গেল। তাসফি লজ্জায় অস্বস্তিতে কোনো রকমে ওগুলো তুলে সেগুলো নিয়ে ছুটল রুমে। তাকে আর পাইকে। চারিদিকে অন্ধকারে নিস্তব্ধ নীরবতা বিরাজমান। নীরবতা কাজ করাই বাহুল্য, কারণ এখনই তো একটা সময় যখন পুরো শহর ঘুমন্ত থাকে। না হলে সারাদিনে লাঠিচার্জ করেও তো কোথায় একটা নিরিবিলি জায়গা খুঁজে পাওয়া যায় না। বিছানায় শুয়ে নিস্তব্ধ হাঁসফাঁস করো কিছুক্ষণ। ঘুম আসছে না কিছুতেই। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে তার সাথে। বালিশের পাশ হাতিয়ে বের করলো একখানা গোলাপি ওড়না। মিষ্টি গন্ধে নিস্তব্ধ আবেশে চোখ বুঝে নিল। ইস! মুহূর্তেই ঘুম ধরা দিল তার চোখে। ধীরে ধীরে তার চোখে ম্লান হতে শুরু করলো ধরনীর সকল রহস্য। পরদিন ক্লাসে তাসফি মন মরা হয়ে বসেছিল। তখন আশার আগমন ঘটল। কি খবর রে তোর তাসু? মুখ এমন ভার করে রেখেছিস কেন? তাসফি মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। যথাসময় নিস্তব্ধ ক্লাসে উপস্থিত হলো। চারপাশে গুঞ্জন থামলেও ফিসফাস চলতেই থাকলো। তাসফি এদের নাকামতে প্রচুর বিরক্ত হলো। লেকচারের মাঝে নিস্তব্ধ হঠাৎ পিছে ঘুরে একটা মেয়েকে ইশারা করে শান্ত স্বরে বলল, ইউ স্ট্যান্ড আপ। মেয়েটা নিচের দিকে আঙুল তাক করে বলল, স্যার আমি। কিন্তু নিস্তব্ধ শান্ত ভঙ্গিতে বলল, যাও, গেট আউট ফ্রম মাই ক্লাস। কিন্তু স্যার। গেট আউট। এবারে আর শান্ত নয়, বজ্র কণ্ঠে বলে উঠল সে। নিস্তব্ধ ধমকে কেঁপে উঠল ক্লাসের সকলকে। তাসফি হাত থেকে কলমটাই ঠাস করে পড়ে গেল। সে নিজের বুকে থুতু দিল। ও মাই গড, এই লোকটা এভাবে ঝাড়ি দিতে পারে তার ভাবনাই ছিল না। কোন কুক্ষণে যে সে এর সাথে গাঁটছড়া বেঁধেছিল কে জানে। তার ঝাল তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেয়েটা নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ পুনরায় সকলকে শাসিয়ে বলল, পরবর্তী দিন থেকে আমার ক্লাসে কেউ যেন কোনো সাইড টকিং করবে না। যে করবে সে আস্তে করে ক্লাস থেকে বেরিয়ে যাবে সসম্মানে।
তার অ্যানাটমি পড়ার কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? বাইরে গিয়ে মাঠের ঘাস পরিষ্কার করাই বেটার। হিউম্যান বডির কার্যকলাপ জানা তার কোনো দরকার নেই। নিস্তব্ধ ঘুরে পুনরায় নিজের লেকচার শুরু করো। সকলে ভয়ে তটস্থ, কারণ তাদের ক্লাসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। একবার বের হলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ শিডিউলগুলো আর পাবে না। কে বলবে এই সুদর্শন হ্যান্ডসাম ডাক্তার এতটা রাগী হতে পারে? কেউ তো ভাবতেই পারেনি। প্রথম দিন তো শান্তই ছিল। নিস্তব্ধ লেকচার শেষে রুম ছেড়ে বেরিয়ে যেতেই চারপাশের গুঞ্জন আবার শুরু হলো। নিস্তব্ধকে ফেরা হলো সুদর্শন রাগী করা ডাক্তার প্লাস লেকচারারের খাতায়। তাদের কলেজে আরো দুজন হ্যান্ডসাম লেকচারার রয়েছে, তবে তারা এতটাও করা নয়। নিস্তব্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে আশা হাই হুতাশ করে বলল, এত সুদর্শন একজন পুরুষকে কেন এত কড়া রাগী হতে হবে বলতো? একটু মিষ্টি করে কথা বললে কি হয় বল? তাসফি কৌতুক করে বলল, কেন স্যার না তোর ক্রাশ? আরো খাও ক্রাশ। এলো কি জিনিস সেটা তো শুধু তাসফিই জানে। আশা আফসোস করে বলল, আর ক্রাশ? বাপের জন্মের ক্রাশ খাবো না। ভালো লাগাটা সাময়িক। রাস্তায় একটা ফুটফুটে কুকুরের ছানাকে দেখলেও আমাদের ভালো লাগে, কিন্তু ভালোবাসাটা সাময়িক নয়, তা আজন্মের মায়ার বন্ধন। ভালোবাসার কোনো মানুষ হাজার অপরাধ করেও আমাদের কাছে তা তুচ্ছ মনে হয়। আর একজন অপরিচিত মানুষের প্রতি ভালোবাসা কখনো এক দেখাতেই হয় না। মানুষ বলে না লাভ এট ফার্স্ট সাইট, আসলে এটা কখনো সত্য নয়। প্রথম দেখায় ভালো লাগা হয়, কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা হয় ধীরে ধীরে, একসঙ্গে এক ছাদের নিচে বসবাস করতে করতে ভালোবাসা মায়া ধীরে ধীরে জন্মাতে শুরু করে। যেমন প্রথম দেখাতেই রাস্তার কুকুরের ছানাটিকে ভালো লাগলেও আপনি যদি সেই ছানাটিকে কিছুদিন যাবৎ প্রতিদিন দেখেন, সঙ্গে তার অসহায়ত্বটুকু প্রতিদিন একটু একটু করে অনুভব করেন, তবে ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে, এবং তারপরে আপনি চাইবেন আপনার ভালোবাসাটাকে আঁকড়ে বাঁচতে, তার সঙ্গ পেতে, তার কাছাকাছি আসতে। আর তবে সেটাই হবে আসল ভালোবাসা। তখন দেখবেন আপনার নিকট এতদিন ধরে থাকা দেখা ধূসর রংধনু হঠাৎ তার রং পরিবর্তন করে 7টি রঙের রংধনুতে আকৃতি নিয়েছে। ধূসর আকাশ উজ্জ্বল হয়েছে, অন্ধকার পৃথিবী আপনার কাছে নতুন করে আলো ছড়িয়েছে। মাঝে কেটে গেছে আরো কয়েকটা দিন। এই কদিন তাসফি নিস্তব্ধ থেকে নিজ মুখ লুকিয়ে পালিয়ে বেরিয়েছে, যথাসম্ভব এড়িয়ে গিয়েছে সে তাকে। তাছাড়া পুরুষটির সেদিনের কথায় তার মনে গভীরভাবে দাগ কেটেছে। আর আজ নিস্তব্ধর ক্লাস আছে। তাসফি উদাস ভঙ্গিতে বসে আছে ক্লাসে। যথারীতি নিস্তব্ধ ক্লাসে প্রবেশ করে নিজের লেকচার শুরু করেছে। তবে তাসফির আজ ক্লাসে মনোযোগ নেই, সে অন্য ভাবনায় বিভোর। তার মনের মাঝে সপ্তাহ খানিক ধরে কিছু একটা নিয়ে দোটানায় ঘুরছে। কিসের দোটানা তা সে নিজেও বুঝতে পারছে না। লেকচার শেষ হতেই নিস্তব্ধ হঠাৎ তাসফির নাম ধরে ডেকে উঠল। তাসফি চমকে উঠল, ধুরু ধুরু বুকে এগিয়ে গেল সে স্টারের দিকে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে আদেশ দিয়ে বলল, পরবর্তী ক্লাস শেষে তার ডেস্কে গিয়ে দেখা করতে, কিছু কাজ আছে। তাসফি বুঝলো না তার সাথে হঠাৎ কি কাজ থাকতে পারে এই লোকে। আশা ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার বলো তো দোস্ত, স্যার হঠাৎ তোকে ডাকলো কেন? কি কাজ রে? তাসফি ঠোঁট উল্টে বলল, জানি না, গিয়ে দেখি। হ্যাঁ যাও, ক্লাসের শিডিউল প্রতিদিন মেনটেন করো, দেখ স্যার তোর উপর সন্তুষ্ট। তাসফি মনে মনে বলল, না রে পাখির বাসা, সন্তুষ্ট না ছাই। এ অহংকারী ডক্টর তো তাকে পছন্দই করে না, তাকে দেখতেই পারে না। আমার সন্তুষ্টি তাকে কেউ সন্তুষ্ট করতে পারবে কিনা কে জানে। তবে আজ হঠাৎ এই তলবের কারণ কি? পরবর্তী ক্লাস শেষে তাসফি নিস্তব্ধর কেবিনে গিয়ে নক করে ভেতর থেকে আওয়াজ আসে, কেমন? তাসফি ভেতরে ঢুকে দেখে একজন পেশেন্ট সেখানে উপস্থিত। নিস্তব্ধ হাতের ইশারায় তাকে পাশে থাকা বেঞ্চিতে বসতে বলে। বাবা, এই লোক ক্লাসের সঙ্গে রোগীও দেখে নাকি? বাহ, এই লোকের কাছে রোগী আসে নাকি? সে তো ভেবেছিল তার উল্টো। বাইরে দেখলো আরো রোগীর সংখ্যা কিছুক্ষণের মাঝে আগত পেশেন্ট বিদায় নেয়। সকলকে কি বলেছো তুমি, ম্যারিড অর আনম্যারিড? তাসফি নিজের ভাবনায় ব্যাঘাত ঘটে। হঠাৎ প্রশ্নে সে আরো কিছুটা জড়সড় হয়ে বসে, ধীর স্বরে উত্তর দেয়, কিছু বলিনি, কেউ কখনো জিজ্ঞেস করেনি যে বলবো। গুড, আশা করি বিয়ের খবর তুমি কাউকে মাইকিং করে জানাবেও না। গট ইট? জি।
নিস্তব্ধ তাকিয়েছিল তাসফির রিয়াকশন দেখতে। সে ভেবেছিল মেয়েটা এতে রিয়াক্ট করবে, সবাইকে বলতে পারবেন না তবে বিয়ে করেছেন কেন, এখন আমি সকলকে বলবো হ্যান ত্যান। কিন্তু নিস্তব্ধ পুচকে মেয়েটার মাঝে সেরকম কোনো লক্ষণ দেখতে পেল না। অতঃপর কৌতুক করে বলল, ওকে, এবার তুমি আসতে পারো। আমার আরও পেশেন্ট রয়েছে, আপনাকে বসিয়ে রাখলে আজ সারাদিন কেটে যাবে, পেশেন্ট দেখা শেষ হবে না। তাসফি বেরিয়ে আসতে নিয়ে আবার ঘুরে প্রশ্ন করলো, এই আপনি না সার্জন, তাহলে রোগী দেখেন কেন? এটা তো আপনার কাজ নয়। নিস্তব্ধ ভ্রু কুচকে তার দিকে তাকালো, বিরক্তি নিয়ে বলল, ম্যাডাম, তারা আমার পেশেন্ট, কিছুদিন আগে আমার দ্বারা সার্জারি হয়েছে, বুঝলেন? তাই তাদের কন্ডিশন চেক করা আমার কর্তব্য। তাসফি ঠোঁট বাঁকিয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রস্থান পানে। অতঃপর দীর্ঘশ্বাস ত্যাগ করল সে। তাসফি পুনরায় ক্লাসে প্রবেশ করতেই দুটো মেয়ে তার হাত টেনে ধরে প্রশ্ন করল, কি বললো তোমার স্যার ডেকে নিয়ে? তাসফি ভারী অবাক হলো। যে মেয়েরা আজ পর্যন্ত তার সঙ্গে একটু কুশল বিনিময় করেনি, আর আজ তারা তার হাত টেনে ধরেছে। আশ্চর্য! তাছাড়া মেয়েগুলো মোটেও সুবিধা নয়, সারাক্ষণ ক্লাসে হাঙ্গামা করে বেড়ায়। আর ওদের লিডার মানসা, মেয়েটা 1 নম্বরের বেয়াদব। প্রাইভেট মেডিকেলের মেয়েগুলো যে এত বেয়াদব হয় তাসফির জানা ছিল না। অবশ্য হবে নাই বা কেন, এরা তো আর রাতের পর রাত জেগে পড়াশোনা করে চান্স পেতে হয়নি, মাসের পর মাস রাতে ঘুম হারাম করতে হয়নি। বড়লোক বাবার টাকায় ফুটানি করে পড়তে এসেছে। তবে শুধু বেয়াদব নয়, কিছু ভদ্র সভ্য মেয়ে ছেলেও আছে অবশ্য। তাই তো এই মেয়েগুলো তাসফি লিস্টের বাইরে। সে মনে করে মেয়েগুলো তার ক্লাসে নেই, তাই সে সব ঝামেলা থেকে মুক্ত থাকবে। কিন্তু এখন কি মেয়েগুলো তার সঙ্গে হাঙ্গামা করতে চাইছে নাকি? আশ্চর্য! তাসফি চোখ ছোট্ট ছোট্ট করে চাইল ওদের দিকে, কিন্তু তা তো সে হতে দেবে না। তাসফি কি এখন বলে দেবে যে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, মূর্খ মানবের দল, তাতে তোদের কি রে? হায় আফসোস! চাওয়া সত্ত্বেও নিষেধাজ্ঞা জারি করায় নিজ তৈরি বাক্যগুলো উগড়ে দিতে পারছে না সে। সত্য কথাগুলো গিলে নিয়ে তাসফি মেয়েগুলোকে শক্ত কণ্ঠে জবাব দিল, প্রথমত গা ছুঁয়ে কথা বলবে না, সেই অধিকার তোমাদের দেইনি আমি। আর দ্বিতীয়ত স্যার পরবর্তী ক্লাসের শিডিউলগুলো একটু গোছাতে রেখেছিল। কোনো সমস্যা তোমাদের? তাসফির এমন ভাবলেশীর গা জ্বালানো কথায় হাত ধরা মেয়েটা ফুঁসে উঠল। কিছু বলতে গেলে পাশের মেয়েটা থামিয়ে দিল। বাদ দে মঞ্চ, কথা বাড়িয়ে লাভ নেই। আবার তাসফির দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আর তোমাকে বলি তাসফি, গায়ে হাত দিয়ে হাত ধরলে সমস্যা কোথায়? আমরা তো আর ছেলে মানুষ নই, তাছাড়া আমরা ক্লাসমেট। তাসফি মুচকি হেসে জবাব দিল, আমি তোমাদের সাথে তর্ক করতে ইচ্ছুক নই। আর তাছাড়া ট্রেনে বা বাসে বসে একসাথে যাতায়াত করা সত্ত্বেও যেমন একটা মেয়ে আরেকটা মেয়ের অপরিচিত থাকে, ঠিক আমরাও তেমন। আমি তোমাদের চিনি না, তাই অপরিচিত মানুষের থেকে আমি কোনো ধরনের অযাচিত স্পর্শ নিশ্চয় বরদাস্ত করব না, করার প্রশ্নই আসে না। সো দূরে থাকো। হাঙ্গামা অন্য কারোর সঙ্গে করতে চেষ্টা করো, আমার সঙ্গে নয়, ওকে? আমি কোনো নিষ্পাপ বালিকা নই। যদি ভেবে থাকো তবে নিজেদের ভুলটা ভাঙিয়ে নাও দ্রুত, বুঝলে? পানসার রাগে কাঁপতে থাকলো। এই 2 টাকার মেয়েটার সাহস হয় কি করে তার সঙ্গে উঁচু গলায় কথা বলার? সে কি জানে তার বাবা এই হসপিটালের ফাউন্ডার্সদের একজন? তাসফি নিজের বেঞ্চে বসতেই আশা হেসে ফিসফিস করে বলল, বাহ, তোর যে এত সাহস, আগে তো জানতাম না রে দাশু। তাসফিও তার মতো ফিসফিস করে বলল, সাহস সবারই থাকে পাখির বাসা। কেউ দেখায়, প্রকাশ করে ক্ষমতা ফলায়, কেউ প্রকাশ করে না। আর কারো ভীত মস্তিষ্ক তার সাহসী সত্তাকে গ্রাস করে নেয়। তবে ঠান্ডা থাকা, শান্ত থাকা মানে যে সে সাহসী নয়, এটা ভাবাই বোকামো। কখনো কখনো শান্ত থাকা মেয়েটাকে তার ব্যক্তিগত বিষয়ে কেউ কেউ শুধু শুধু হস্তক্ষেপ করলেও না, তার সাহসিকতা বাইরে খোলস ছেড়ে বেরিয়ে আসে। জাস্ট এটাই পার্থক্য। আশা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম, তবে এখানে আপনার ব্যক্তিগত বিষয় কোনটা ছিল? তাসফি মুচকি হেসে আশার মাথায় টোকা মারল, তবে কোনো জবাব দিল না। আউচ! এক্সট্রা ক্লাস থাকায় তাসফি ফিরতে কিছুটা লেট হলো। ওসমান শেখ স্ত্রী থাকতে বড্ড যত্ন নিয়ে বানিয়েছিলেন দোতলা বাড়িটি। গ্রাম ছেড়ে কিছুদিন এই বাড়িতে রাত্রি যাপন করতে না করতেই স্ত্রী পাড়ি জমান ওপারে। তার স্ত্রীকে সে নিজ হাতেই গ্রামের বাড়িতে শায়িত করে।
তাই তো এখনো বুড়ো বয়সে গ্রাম ছেড়ে শহরে ছেলেদের সঙ্গে থাকতে বেশি মন টানে না তার। নিজের অর্ধাঙ্গিনীকে বড্ড ভালোবাসতেন যে। বড় ছেলে নিলয় এখন থাকেন এই ভিলায়, আর তার ছোট ছেলে আলমগীর চাকরি সূত্রে মেয়ে বউ নিয়ে সিলেট থাকে। তাসফি আজ ওসমান ভিলায় প্রবেশ করতেই ড্রয়িং রুমে অতিরিক্ত কিছু মানুষের আনাগোনা ঠাহর করল। চিনল না কাউকে, তবুও তাদের মারিয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। দাঁড়াও। বাসন্তীর রুমে প্রবেশ করতে গেলে পেছন থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠস্বরে থেমে গেল সে। ঘুরে দাঁড়ালো নিস্তব্ধ, আদেশ দিল, আমার রুমে যাও, ভেতরে লোক আছে, রুমে গিয়ে ফ্রেশ হও। তাসফি ভ্রু কুঁচকে নিল, বলল, আপার রুমে লোক কি করবে? নিস্তব্ধ ধমক দিয়ে বলল, যেটা বলেছি সেটা করো। কোন লোক সেটা তোমার জানতে হবে না। তাছাড়া আজ দাদু এসছে, রুমে যাও। তাসফি আশ্চর্য হয়ে গেল। দাদু আসলো কখন? তাছাড়া দাদু আসছে বলে কি তার রুমে যেতে হবে নাকি? নিজে বের করে আবার নিজেই রুমে যেতে বলছে, মানে সব তার মর্জিতে চলবে নাকি? যাবেন আসে জেদ দেখিয়ে তাসফি বেরিয়ে যেতে চাইলে নিস্তব্ধ সঙ্গে সঙ্গে অর্ধাঙ্গিনীর হাতখানা শক্ত করে চেপে ধরল। তাসফির মন আতঙ্কিত হলো। নিস্তব্ধ হ্যাঁচকা টানে তাসফিকে কাছে টানল, রাগে হেসে সে শুধালো। নিস্তব্ধ গট গট পায়ে হেসে রুম ছেড়ে বেরিয়ে গেল। তাসফি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল। হ্যাঁ, সে তো এই কদিনে ভুলেই গিয়েছিল শত পরিস্থিতি বদলালেও যে সে এখন একজনের বিবাহিত স্ত্রী, এ কথা তো মুছে যাবে না। সে যে কারো সাথে শক্ত বন্ধনে আবদ্ধ, তা যে চাইলেই ছোটা যায় না। বাবার উপর তাসফির মেজাজ পুনরায় ক্ষিপ্ত হলো। অসহ্য অনুভূতি তার এখন নিজের কাছে নিজেকে ব্যাকেল হতবুদ্ধি মনে হচ্ছে। তাসফি ভঙ্গুর হৃদয়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকলো। তার এখন ঠান্ডা একটা গোসল করা বড্ড দরকার। মাথাটা কেমন ধপধপ করছে। বারবার নিস্তব্ধর বলা একটা কথা হৃদয়ে বারংবার তোলপাড় করছে। সে কি এতটাই হাতের মোয়া? গোসলের মাঝে তার দরজায় পুনরায় টোকা পড়ল, সঙ্গে পুরুষোচিত কণ্ঠ, ওই মেয়ে, ওই মেয়ে, দরজা খোলো মেয়ে। তাসফি শক্ত গলায় বলল, কেন? নিস্তব্ধ দাঁত কিরমির করে নিজের রাগ সংবরণ কোন তাসফি নিজেকে সামনে নিয়ে নিস্তব্ধ জবাব দিল, জনমাঝে গোসলে গিয়েছেন, কাপড়টা কে নেবে? বেছানো রেখে গেলাম, পরে নেবেন। তাছাড়া আপনার তো বাইরে চেঞ্জ করার অভ্যাস, আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ বড় বড় করে নিল। সে তো অস্থিরতায় ফুলেই বসেছিল। তার সব কাপড় আপার রুমে কয়েকটা কাপড় এনে রাখবে সে। দাদু চলে গেলে আবার নিয়ে যাবে। সেধে অপমান সহ্য করার এবার আর থাকবে না সে এই অসভ্য অহংকারী মানবের জমে। হঠাৎ কিছু মনে হতেই সে চট করে শুধালো, এ আপনি কি করে জানলেন আমি বাইরে চেঞ্জ করি? তাসফির প্রশ্নে নিস্তব্ধ বক্র ভেসে জবাব না দিয়ে বেরিয়ে গেল। জবাব না পেয়ে তাসফি ভাবল হয়তো লোকটা চলে গেছে, কিন্তু তার মন চিন্তিত হয়ে রইল নিস্তব্ধ কেন এই কথা বলল। এতক্ষণে মনের মাঝে আন্দোলন করতে থাকা তীব্র অসহায় অনুভূতি যেন মুহূর্তেই কোথাও আষ্টে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। মুচকে হাসল তাসফি। ওই অহংকারী মানব কি জানে নিজের অজান্তেই তাসফির কতটা খেয়াল রাখছে সে। তাসফির হৃদয়ে আনমোনা দোলা, হৃদয়ে গোপন কুঠুরিতে হয় জমা হয় তপ্ত কিছু অনুভূতির দল। সত্যি কি অজান্তে নাকি ইচ্ছে করেই রাখছে, কে বলতে পারে তা? ধরণীতে সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ হলো। মেহমান বিদায় নিয়েছে বললে ভুল হবে। দাম্ভিক নিস্তব্ধ ইয়াসার তাদের বের করে দিয়েছে। তাসফিও আশ্চর্য হয়ে দেখলো মেহমানদের সঙ্গে কেউ এমন ব্যবহার করে তার কল্পনার বাইরে। নিস্তব্ধ বাসন্তীর স্বামী হাসিবকে টানতে টানতে নিচে নামিয়ে আনে। মেহমানদের উদ্দেশ্যে বলেছে, অনেক হয়েছে নাটক, আমার বোন আর আপনাদের ছেলের সাথে থাকবে না, স্বপ্ন যেতে পারেন। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। মেহমানগণ হতভম্ব চোখে নিস্তব্ধর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বেরিয়ে গেছে। তারপর থেকে তাসফি বাসন্তী আপার রুমে বসে আছে। বাসন্তী অনেকক্ষণ যাবৎ কান্না করছে। তাসফি জানে না কেন কান্না করছে। সে জানতে পারলো নিচে যে মেহমানগুলো এসেছিল তারা আপার শ্বশুর বাড়ির লোক ছিল। বাসন্তী আর তার হাজবেন্ড হাসিবের সঙ্গে ডিভোর্সের কেস চলছে, কিন্তু ডিভোর্স এখনো হয়নি। কিন্তু কি কারণে ডিভোর্স এটাই তাসফি কারো থেকে জানতে পারছে না। দুপুরে বাসন্তী হাজবেন্ডের নিজ রুমে সাথে আলাদা কথা বলেছে। তারপর থেকে তার কান্না যেন থামছেই না। নিস্তব্ধ নিজের গম্ভীর মুখখানা নিয়ে রুমে প্রবেশ করলো। গম্ভীর স্বরে বলল,
আপা প্লিজ তোর এই ফ্যাস ফ্যাসে করে কান্না বন্ধ কর। আচ্ছা তুই কি চাস এই রাস্কেলটার সাথে সংসার করতে? হ্যাঁ বল, চাস তুই? তাহলে বল, এক্ষুনি তোকেও ও বাড়িতে দিয়ে আসে। তুই থাকতে পারলে আমাদের তো কোনো সমস্যা নেই। আয় রেডি হ, তোকে এক্ষুনি দিয়ে আসবো। বাসন্তী করুণ চোখে তাকালো ভাইয়ের দিকে, অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি একবারও তোকে বলেছি আমি ওই রাস্কেলটার সঙ্গে সংসার করতে চাই? আমি তো ওই জন্য কান্না করছি না ভাই। নিস্তব্ধ খ্যাপাটে গলায় বলল, তাহলে কি জন্য কান্না করছিস তুই? বল, কি জন্য কান্না করছিস? কেমন বললো তোকে যে তোর একবারের জন্য দরদ উঠলো বলেছে? কি হলো বল? ও ডাকিনি তো, আমি ওকে ডেকেছিলাম। হাসিবের কিছু জিনিস ছিল আমার কাছে, সেগুলোই দিতে। তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছিস ভাই। তোর এখন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে ভরসা দেওয়া উচিত, তা না তুই আমার উপর রাগ ছাড়ছিস। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।